সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ মিলেনিয়াম টিভিএস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাম্প্রতিক সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি এবং আমাদের সাথে স্টুডিওতে যুক্ত থাকেন অনলাইনে স্বক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। ঠিক তারই ধারাবাহিকতা আজকে আমরা কথা বলার চেষ্টা করব সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অগ্নিকাণ্ডে যে বিষয়গুলো রয়েছে এবং সাধারণত আমরা আমাদের পারিবারিক জীবনে বা ব্যবসায়িক জীবনে বা বিভিন্ন সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অগ্নি দুর্ঘটনা ঘটে থাকে সেই দুর্ঘটনাগুলো কেন ঘটে, তার পেছনে কারণ কি এবং সেখান থেকে সামান্যতম বা ন্যূনতম ক্ষতি রোধের উপায়গুলো কি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ফায়ার অ্যান্ড লাইফ সেফটি কনসালটেন্ট এমির রশিদ টিপু। এমির রশিদ টিপু, আপনাকে স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জানাব এমির রশিদ টিপু। থ্যাংক ইউ হাদি ভাই। আপনাকে ধন্যবাদ আপনি আমাকে আমন্ত্রিত করার জন্য এবং কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আমরা আজকে কথা বলার চেষ্টা করব যে এই যে অগ্নি দুর্ঘটনা সেই অগ্নি দুর্ঘটনাগুলো ঘটার কারণ, তার পেছনে আসলে কারা দায়ী বা কিভাবে এই দুর্ঘটনাগুলো রোধ করা যায় বা ঘটে গেলে ক্ষতির পরিমাণটাই বা কিভাবে কমানো যায় সেই বিষয়গুলো নিয়ে এবং শুরুতেই আলোচনা করতে চাই অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে দেশের যে বিশেষ পরিস্থিতি ছিল এখন অনেকটাই স্বাভাবিক, সেটিকে কেন্দ্র করে কিন্তু এই যে আপনি যদি বলি মেট্রো রেল স্টেশনে আগুন বা আরো বিভিন্ন স্থাপনায় যে আগুনগুলো দেওয়া হয়েছে এবং আপনার কাছে শুরুতেই প্রশ্ন রাখতে চাই এই মেট্রো রেলকে নিয়েই, যে আসলে মেট্রো রেলে যে অগ্নি দুর্ঘটনাটা ঘটলো বা এলিভেটর এক্সপ্রেসের যে টোল প্লাজাগুলো যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটলো, আসলে এগুলোকে আমরা রোধ করতে পারতাম কিনা বা সেখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ হাদি ভাই। আসলে আমাদের দেশে যেটা হয় আর কি, যে আমরা যে জিনিসগুলো মানে কোনো স্থাপনা তৈরি করার আগে আমাদের সবার আগে বাজেট করতে অগ্নি নিরাপত্তা একটা বাজেট থাকতে হয়। আমাদের দেশে এই জায়গাটায় আমরা সবসময় বরাবরই আমরা এই জায়গায় আমাদের অত কনসার্ন থাকে না। আমাদের নাজুক একটা এখানে একটা ব্যবস্থাপনা কাজ করে। তো আমাদের দেশে যে এই সম্প্রতি যে দুর্ঘটনাগুলো ঘটেছে আপনার, যেমন দুর্ঘটনার মধ্যে মেট্রো রেল, সেতু ভবন, বিটিভি, আরো উল্লেখযোগ্য অনেক বড় বড় স্থাপনা। এই যে দেখেন এই যে স্থাপনাগুলো যে দুর্ঘটনাগুলো দুর্বৃত্তরা ঘটিয়েছে, এই ঘটনাগুলো থেকে আমরা আসলে এগুলো থেকে আমরা রেহাই পাইতে পারতাম। এগুলো থেকে এই ধরনের এত বড় দুর্ঘটনা ঘটতো না যদি আমরা কিনা প্রপার ফায়ার প্রোটেকশন সিস্টেম এখানে থাকতো, ইমপ্লিমেন্ট করা থাকতো। তাহলে এই যত ধরনের বড় ধরনের দুর্ঘটনা অগ্নি সংযোগ হোক না কেন, অন্তত আপনার এত বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো না। যেমন এখন কেউ কেউ বলছে যে বিগত সরকার আমলে বলছে যে ৩০০ কোটি টাকা, এখন বলতেছে ৫০ কোটি টাকা। তো আমার মতে যদি আমি এই প্রপার এই কাজগুলো করতাম, আমার এত টাকা তো লাগতোই না, বরঞ্চ আমার জিনিসগুলো যেভাবে আছে সেভাবে অক্ষত থাকতো। সামান্য কিছু আমার ক্ষয়ক্ষতি হতো যদি আমি প্রপার ভাবে এগুলা কোনো অভিজ্ঞ কনসালটেন্ট দ্বারা, অভিজ্ঞ কোনো ব্যক্তি দ্বারা, অভিজ্ঞ কোনো প্রফেশনাল ফায়ার সেফটি ইঞ্জিনিয়ার দ্বারা আমি যদি এগুলাকে আমি এস্টাবলিশ করতাম, তাহলে হ্যাঁ কাজ হয়। মেট্রো রেলেও কাজ করছে, কোনো না কোনো কনসালটেন্ট করছে। তো কারা করছে? তা সে যদি প্রপার এখানে গাইডলাইন দিত, প্রপার যদি ফায়ার প্রোটেকশন সিস্টেম থাকতো, তাহলে আপনার এখানে এত আমার আমার মাই অবজারভেশন যে এখানে এত বড় ধরনের দুর্ঘটনা ঘটতো না। কারণ এখানে কোনো রকম করে গেছে, কোনো রকম মনে হয়তো কিছু দিয়েছে, নাম কস্তে কাজ করছে, নাম কস্তে ছিল। এই কারণে আপনার এই সামান্য অগ্নিকাণ্ডের এটা বড় ধরনের আকার ধারণ করছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। মেট্রো রেল এখন বন্ধ আছে, তাহলে কেন এটা কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে? এক হচ্ছে আপনার জিনিসপত্র ড্যামেজ হয়ে গেল, পুনরায় স্থাপন করতে হবে। ২ হচ্ছে আপনার মেট্রো রেল এখন বন্ধ আছে, তাহলে একদিন মেট্রো রেল বন্ধ থাকলে সরকারের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে? এই জিনিসটা যদি পূর্বে আপনি বিবেচনা করে প্রপার এবং অভিজ্ঞ এবং দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনি যদি এখানে ফায়ার প্রোটেকশন সিস্টেম ইমপ্লিমেন্ট করতেন, প্রতিস্থাপন করতেন বা ইনস্টলেশন করতেন, তাহলে এই ক্ষতিগুলো আমাদের হতো না। তো এখানে একটা বিশাল গ্যাপ আছে, কারণ দুর্বৃত্তরা আগুন লাগাইতে গিয়ে উল্টা তারা ব্যবস্থাকে ওখান থেকে বেরিয়ে আসতে হতো, কারণ ফায়ার প্রোটেকশন সিস্টেম এত লেটেস্ট আপনি সিস্টেম আপনি আছে। যেটি বলেছেন ক্ষয়ক্ষতির বিষয়টি বলেছেন এবং ক্ষয়ক্ষতি নিয়ে কিন্তু আমরা দেখেছি যে নানা সময় নানা মন্তব্যই হয়েছে এই অগ্নিকাণ্ডের পরে।
কেউ শত শত কোটির টাকার ক্ষতির কথা বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে 1 থেকে 2 বছর লাগবে। কারণ দুটি মেট্রো রেল স্টেশন কিন্তু পুড়ে গিয়েছে, কাজীপাড়া এবং মিরপুর 10। এবং যেটিকে ঘিরে বলা হয়েছে যে আপনার হয়তো 1 বছর লেগে যাবে এটিকে ঠিক করে চালু করতে, বাট আমরা জানি যে ভুল না করি হয়তো শনিবার থেকে আবার পুনরায় চালু হচ্ছে মেট্রো রেল। তো এই যে বিষয়টা, ক্ষয়ক্ষতির বিষয়টা, আসলে কি আমরা কোনো বিশেষ কোনো কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি করে বলি, নাকি আসলে প্রপার মেজারমেন্ট না করেই বলে ফেলি? আপনার কাছে কি মনে হয়? না, আপনি প্রথম কিভাবে তো বলেছিলেন? ক্ষয়ক্ষতি, প্রথম বিগত সরকার যেটা বলছে ক্ষয়ক্ষতির কথা, হয়তো ওটা সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে নাই, সে কারণে বলছে। তো ক্ষয়ক্ষতি যাই হোক, আমার কথা হচ্ছে ৩০০ কোটি হোক বা ৫০ কোটি হোক, যাই হোক, আমি আপনাকে কোনটা বলছি, যদি আমি প্রপার ভাবে আগে থেকে যদি আমি কনসার্ন থাকতাম যে না আমার এখানে প্রপার ফায়ার প্রোটেকশন সিস্টেম থাকতে হবে আমার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থাপনা, তাহলে আমার কোনো ধরনের বড় ধরনের কোনো এই এই যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, বিভিন্ন কথা বিভিন্ন মহল থেকে কথা বলার সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগগুলো আসতো না। আমার জিনিসটা অক্ষত থাকতো, এত বড় ক্ষয়ক্ষতি হতো না, আমার মেট্রো রেল চলাচল বন্ধ থাকতো না। শুধু নট অনলি মেট্রো রেল চলাচল বন্ধ, স্মৃতি ভবনে আগুন লাগছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, সেগুলো পড়ে গেছে। বিটিভিতে ছিল, বিটিভিতে আগুন লাগছে, সেখানেও অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, সেগুলো পড়ে গেছে। তারপরে আরো খাজা টাওয়ার, যেটা বলে খাজা টাওয়ার আগুন লাগে, আমাদের যেটা বলে যে বিভিন্ন কারণে আমাদের নেট সংযোগ বন্ধ হয়ে গেছে, বা যেটা কথা, যদি আমার এগুলো এই যে কথা বলার সুযোগ তৈরি হয়েছে, যদি আগুন না লাগতো তাহলে আপনার এই কথা বলার সুযোগটাই তৈরি হতো না। হ্যাঁ, তো এটা কি হলো, এই সুযোগ কেন কেন সুযোগ তৈরি হলো, আপনি যদি প্রপারলি ফায়ার প্রোটেকশন সিস্টেম প্রত্যেকটা স্থাপনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকতো, তাহলে এটা অটোমেটিকলি ফায়ার প্রোটেক্ট হয়ে যেত, আগুন বড় ধরনের আগুন হতো না, আমার প্রত্যেকটা স্থাপনা আমার নিরাপদ থাকতো, অক্ষত থাকতো, এবং অক্ষত থাকলে কোনো কথা বলার সুযোগ হতো না, কোনো ক্ষয়ক্ষতি হতো না। তাহলে এই জায়গাটা আমাদের দুর্বলতা কোথায়, আমরা প্রপার ভাবে কাজ করা, আমরা কোন স্থাপনা এবং আপনি এস্টাবলিশ আপনি করা। আপনি কিন্তু আপনার আলোচনায় খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলে নিয়ে আসছেন, যে প্রপার ম্যানেজমেন্ট এবং দক্ষ লোকের দ্বারা কাজগুলো করানো। তাহলে এই যে এত মিলিয়ন বিলিয়ন টাকার প্রজেক্ট, এই যে মেট্রো রেল বলেন বা বাংলাদেশ টেলিভিশন ভবন বা যেটাই বলেন না কেন, তার মানে কি এখানে যে কাজগুলো করা হয়েছে আসলে ফায়ার সেফটির বিষয়গুলোকে কি আসলে নেগলেক্ট করা হয়েছে বা খুব লেস ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, বিষয়টা এমন কিনা? হ্যাঁ, এমনই হয়েছে, লেস ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, নেগলেক্ট করা হয়েছে, দক্ষ লোককে এখানে কাজে লাগানো হয় নাই। হ্যাঁ, দক্ষ লোকের পরামর্শ নেওয়া হয় নাই। আবার এখানে যেটা বাজেট করা দরকার ছিল, আমি প্রায় বলি, বিভিন্ন পত্র পত্রিকায় বলি, যে আমরা যে কোনো স্থাপনার যদি 2 থেকে 2.5% আমরা খরচ করি, তাহলে আমরা আমার প্রতিষ্ঠানটাকে 90% থেকে 95% আমি এটাকে সেভ করতে পারবো অগ্নি সংযোগ থেকে বা যে কোনো অগ্নি দুর্ঘটনা থেকে। তো আপনি দেখেন আমার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখন মাত্র 2% যদি আমি খরচ করতাম, আমার এখানে প্রপার ফায়ার ডিজাইন করে প্রপার ফায়ার প্রোটেকশন সিস্টেম এস্টাবলিশ করতাম, তাহলে আমার এত পরিমাণ ক্ষয়ক্ষতি হতো না। আমরা এই জায়গাটায় আমরা অনেকটা আমরা কি বলবো, এই জায়গাটা আমরা অনেক সময় আহ, গুরুত্বের একটা আমাদের গুরুত্বটা খুব কম দিয়ে থাকি আমরা। আমরা মনে করি ফায়ারে খরচ কেন করব, হ্যাঁ, খরচ করতে চাই না, বা দক্ষ লোককে লাগাতে চাই না। আমরা কোন রকম আমরা মনে করি একটা ওই যে যেটাকে বলে কোন রকম সিস্টেমটাকে রান করতে পারলে হবে, কোন রকম ফায়ার কিছু দেওয়া দরকার, একজন কোন রকম কিছু ডিভাইস দিয়ে দিলাম, শেষ। কিন্তু এটা আসলে প্রপারলি কাজ করবে কিনা, এটা স্ট্যান্ডার্ড কিনা, এটা এফেক্টিভ কিনা, এটা এটা আমার কাজে আসবে কিনা, সেটা আমরা চিন্তা করি না। তো আমি আপনাকে সব সময় বলে আমি সরি আমি বিভিন্ন পত্র পত্রিকা বা বিভিন্ন টক শোতে আমি বলে থাকি যে, বা আমার যারা কনসালটেন্ট, আমি যে কাজ করি আমার ক্লায়েন্টকে আমি বলে থাকি যে আপনি যে ভাই যে স্থাপনাটা করবেন, তার টোটাল খরচে মাত্র 2% যদি আপনি খরচ করেন, আপনার প্রতিষ্ঠানটা যে কোনো অগ্নি দুর্ঘটনার থেকে 90 থেকে 95% সেফ থাকবে, অনেক ক্ষেত্রে তার উপরও সেফ থাকে। তাহলে হবে কি, তাহলে আপনার একটা প্রতিষ্ঠান যদি সাপোজ যদি 100 টাকায় আপনি খরচ করেন, মাত্র 2 টাকার জন্য আপনি কি করতেছেন, 98 টাকা আপনি রিক্সে রাখতেছেন। তাহলে এখানে আপনি কি এটা বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন না বোকামির পরিচয় দিচ্ছেন, আপনি বলেন। না, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এই ফায়ার সেফটিকে নিয়ে কাজ করার। আপনি অ্যাকর্ড অ্যালায়েন্সের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের সাথেও কাজ করেছেন, এবং আপনি আমাদের গার্মেন্টস সেক্টরে কাজ করেছেন এবং এখনো করে চলেছেন। এই যে আপনি যেটি বললেন যে টোটাল কস্টে যদি 2% শুধুমাত্র ফায়ারের জন্য করা হয়,
তাহলেই কিন্তু আমরা 90 থেকে 98 বা তার প্রায় 100% আমরা সেফ হতে পারি। তো সেক্ষেত্রে হ্যাঁ, এই যে 99% আপনি সেভ রাখতে পারেন। করতে চায় না বা এই যে উদাসীনতা, এটি কি আসলে সচেতনতার অভাব, নাকি রেগুলেটরি যে সমস্ত অথরিটি আছে বা যে সমস্ত বডি আছে তাদের আসলে যে ধরনের পর্যবেক্ষণ রাখা উচিত, যে ধরনের সুপারভিশন রাখা উচিত সেটার অভাব, নাকি আপনি বলতে পারেন যে আসলে সরকারের যে ভূমিকা রয়েছে তাদের আসলে দায়িত্বহীনতার অভাব? আপনার কি মনে হয়? এখানে আমি বলব যে কথাগুলো বলছেন আপনার সব জায়গা থেকে এখানে শর্টেজ আছে। দায়িত্ব সচেতনতার অভাব আছে, মনিটরিং এর অভাব আছে। তারপরে হচ্ছে যে আমাদের নিজের জায়গা থেকে আমরা নিজেরা সতর্ক হচ্ছি না। হ্যাঁ? আমরা যে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানগুলো ব্যক্তি যিনি আছেন তাকে এই ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে। সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হচ্ছে বা আছে সেখানেও যারা দায়িত্বশীল লোকজন বা কর্তব্যরত যেসব লোকজন আছেন তাদেরকে এই ব্যাপারগুলোকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে যে এই শিক্ষা থেকে শিক্ষা নেওয়া যে আমার এই আগুন লাগছে, আমরা আমাদের বিগত প্রধানমন্ত্রী এটা নিয়ে কান্দাকাটি করলো যে আমার অনেক ক্ষতি হয়ে গেল। এই ক্ষতিটা হতো না যদি প্রপার মনিটরিং হতো, প্রপার ভাবে যদি এখানে ফায়ার প্রোটেকশন সিস্টেমে যা যা লাগা দরকার ছিল সেগুলো যদি দিত, আজকে এখানে এত বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো না। এত হ্যাঁ, তো আমার কি করতে হবে এখন আমাদের এই শিক্ষা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের যে ব্যক্তিগত এবং সরকারি, হ্যাঁ, বা আধা সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন দক্ষ অভিজ্ঞ, আমি বারবার বলি দক্ষ এবং অভিজ্ঞ প্রফেশনাল ইঞ্জিনিয়ার অর কনসালটেন্ট যাই বলেন তাদেরকে দ্বারা এগুলাকে অ্যাসেসমেন্ট করা, কি কি পদক্ষেপ নেওয়া, কিভাবে কোন সিস্টেম দিলে জিনিসগুলোকে বড় ধরনের দুর্ঘটনা থেকে এড়ানো সম্ভব, এই জিনিসগুলোকে যদি আমরা আমাদের সচেতনতা বলেন বা আমরা যদি এগুলাকে আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে নিয়ে আসি তাহলে আমি মনে করব ভবিষ্যতে আমাদের যে কোনো প্রাকৃতিক বলেন, ইচ্ছাকৃত বলেন, শত্রুতা আমি করে বলেন, যে কোনো অগ্নিসংযোগ ঘটুক না কেন আমার এত সম্পত্তির বা ব্যক্তির ক্ষয়ক্ষতি হবে না। না সেটি, এবং আপনি আপনি কিন্তু দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্সের সাথেও কাজ করেছেন বিভিন্ন প্রজেক্টে আমার জানা মতে। তা আপনার কাছে কি মনে হয়, আমরা যেটি দেখি যে যখনই কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইকুইপমেন্ট শর্টেজের কথা শোনা যায়, লোকবলের শর্টেজের কথা শোনা যায়। এই যে বিষয়গুলো আসলে এই আধুনিক যুগে আমি যদি 2024 সালে এসে বলি যেখানে পুরো বিশ্ব এখন শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে, এই সেইখানে আসলে আমাদের এই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বা যারা অথরিটি রয়েছে তারা আসলে কতটা সক্ষম বা কতটা ইকুইপড এই সঠিকভাবে অগ্নি দুর্ঘটনা নিরোধে? আপনার কি মনে হয়? আমি আজকে প্রায় 7 বছর যাবৎ ফায়ার সার্ভিসের সাথে কাজ করতেছি। তো ফায়ার সার্ভিস এখন তারা ডে বাই ডে ইমপ্রুভ করছে। ডে বাই ডে তারা নিত্য নতুন জিনিসপত্র ইনক্লুড করছে তাদের, এবং তাদেরও কিছু প্রতিবন্ধকতা আছে। যেমন বাংলাদেশের জাতীয় কিছু সমস্যা আছে, সেগুলো হচ্ছে যে রাস্তা ন্যারো থাকে, তারা সহজে অ্যাক্সেস করতে পারে না, পানির স্বল্পতা থাকে। এখন আপনি ফায়ার সার্ভিসকে দামি দামি ইকুইপমেন্ট কিনে দিলে, বাট তারা ফাইট করার জন্য, অ্যাক্সেস করার জন্য তাকে এনভায়রনমেন্ট তৈরি করে দেন নাই, তাহলে তো লাভ নাই। আপনি ওদেরকে অনেক ট্রেন আপ করাইলেন, অনেক ইনভেস্ট করলেন, বাট আপনি স্থাপনা করলেন, আপনি ফায়ারের গাড়ি ঢুকবে সেখানে ফাইট করার জন্য, সেখানে রাস্তার অ্যাক্সেস নাই, তারপরে আপনার পানির ওয়াটার সোর্সিং নাই, তাহলে তারা ফাইট করবে কিভাবে? আপনি হ্যাঁ, তো আপনাকে কি করতে হবে? আপনাকে ওদেরকে রিচ করার সাথে সাথে, ট্রেন আপ করার সাথে সাথে, ওদের ইকুইপমেন্ট রিচ করার সাথে সাথে আপনাকে এই দিকটাও রিচ করতে হবে যে যে কোনো স্থাপনা করতে হলে রাস্তা ক্লিয়ার রাখতে হবে, তার সামনে দিয়ে ওয়াটার সোর্সিং করতে হবে। যদি অনেকে আমাদের এর আগে আগুন লাগার পরে, এপাপটা আগুন লাগার পরে বা কোন লাগার পরে সবাই বলতেছে হাইড্রেন সিস্টেম করতে বলতেছে। তো বললে তো হয় না এগুলো। যেমন আরেকটা কথা আমি জানি যে ওয়াসা চিটাগংয়ে এরা একটা ফায়ার সিস্টেম করছে, হাইড্রেন সিস্টেম করছে, বাট এটা ফায়ার সার্ভিস সাথে উইথাউট এনি এক্সপার্টের সাথে কনসার্ন করে এরা করছে। আলটিমেটলি এটা কোনো কাজেই আসে নাই। এটা প্রথম আলোতে একটা প্রতিবেদন আছে 4 কোটি না 700 কোটি, আমার অ্যামাউন্টটা মনে নাই, যে কাজ করছে ফায়ার সার্ভিস, হাইড্রেন সিস্টেমে কাজ করছে, কিন্তু এটা কোনো কাজেই আসে না ফায়ার সার্ভিসে। তো আমি এই কাজ করে লাভ কি ভাই? এতে দেশের অর্থ নষ্ট হলো, আর আমার কাজে আসেনি। এই জন্য এই কাজগুলো করতে হলে আমি বারবার বলি যে যার কাজ তাকে দিয়ে করানো উচিত। আর আমাদের দেশে হয়েছে কি,
এই ফায়ার সেফটিটা এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে, যে অনেকে মনে করে যে কদিন কাজ করার পরে সে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আগে তাকে, বা সে সস্তায় কাজ করে, তার কাছে যায় অনেকে পরামর্শ নিয়ে কোনো রকম কাজ করে করতে গিয়ে কি হয়, আলটিমেটলি ইনকেস ফায়ার এটা কাজ করে না, এটা অপারেশনাল হয় না, ইফেক্টিভনেস থাকে না, হ্যাঁ, খরচ হয়, কাস্টমার ক্লায়েন্ট ভোগান্তিত হয়, বা যা গ্রহীতা তারা ভোগান্তিত হয়। তো সেজন্য আমি বারবারই একটা কথাই বলি, যে কাজে প্রফেশনাল তাকে সে কাজে যথাযথ মূল্য দিয়ে, যথাযথ সময় দিয়ে মূল্য দিতে হবে, সময় দিতে হবে। আমাদের কোনো কাজ করতে গেলে, সাপোজ আমি কাজ করি, কোনো কাজ করতে গেলে আমাদের একটা কাজে করতে যতটুকু আমাদের কষ্ট হওয়া দরকার ততটুকু দিতে চায় না তারা। কারণ এখানে হচ্ছে যে কোয়ালিটি দেখে না, যে আপনি এখানে অনেকে কাজ করতেছে, এখন সে কাজ করে কোন রকম চলে আসতেছে, কোনো সাপোর্ট পাওয়া যায় না। আজকে আমি আমার একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আমি আজকে গিয়েছিলাম, এরা কিছুদিন আগে একটা যে কোনো একজনকে দিয়ে কাজ করাইছে, কিন্তু কাজ যে করলো, ডিজাইন করলো, তার অ্যাকচুয়ালের সাথে তার ডিজাইনের সাথে কোনো মিল নাই। হ্যাঁ, তো কি করলো, তার পাওয়ার আছে, পাওয়ারের বলে সে কাজ করে দিয়ে পাস করায় দিল, দিয়ে চলে আসলো। হ্যাঁ, তো এখানে পাওয়ার দিয়ে বা না করে এই জায়গাটা অন্তত সেফটি ইস্যুটা, এই জায়গাটাতে সতর্ক হওয়া উচিত। এই জায়গাটাতে সবাই, আমরা যারা সার্ভিস প্রোভাইডার বা তাদেরও সতর্ক হওয়া উচিত, অনেস্ট থাকা উচিত। আবার যারা আমাদের থেকে সার্ভিস নিচ্ছে তাদেরও এই ব্যাপারে নলেজ থাকা উচিত, যে আমি দক্ষ লোক দিয়ে ভালোভাবে আমি কাজটা করি, আমার 2 টাকা বেশি যাক, কিন্তু আমি এমন কাজ করি যে টাকাটা আমার কাজে লাগে। আমি আপনাকে একটা কথা বলি, যদি আমার 10 টাকার জিনিস যদি আমি 5 টাকা কিনি, যেটা যদি আমার কাজে না দেয়, আমার 5 টাকায় লস। আর 10 টাকার জিনিস যদি আমি 8 টাকায় কিনি, আমার যদি কাজে দেয়, আমার 8 টাকায় লাভ। তো আমাদের দেশের মানুষগুলো এই সেক্টরটা এটা বুঝতে চায় না। এরা মনে করে কোন রকম সস্তা করতে পারলে হয়েছে, কিন্তু দেখেন ফায়ারের ইকুইপমেন্ট গুলো অনেক দামি। হ্যাঁ, ফায়ার ইকুইপমেন্ট গুলো অনেক দাম দিয়ে কিনতে হয়, সবই ইম্পোর্টেড আমাদের দেশে। হ্যাঁ, কোনো জিনিস আমাদের দেশে তৈরি না, তো ইম্পোর্টেড প্রোডাক্ট গুলো যখন আপনি আনেন, তো ওই জন্য এটাকে আপনাকে মানে গুরুত্ব দিতে হবে। আর আমাদের দেশে আরেকটা জিনিস হয়, সাপ্লাই কনসালটেন্ট একই জিনিস, যে সাপ্লাই করে সে কনসালটেন্সি করে, সে এই কারণে হয় কি, যে কাজের কোয়ালিটি ঠিক থাকে না, ডিজাইনের জন্য আলাদা পে করতে চায় না, আলাদা কনসালটেন্ট নিতে চায় না, ওই একজনকে দিয়ে দেয় দায়িত্ব, ভাই আপনি আমার সবকিছু করবেন, বাস। এখন হাতুড়ি ডাক্তারের মতো সে নিজে ডিজাইন করে, নিজে সাপ্লাই করে, নিজে ইনস্টলেশন করে, করার পরে এখন কি হয়, লাস্ট টাইমে কাজ করে না, লাস্ট টাইমে প্রপার ইনস্টলেশন হয় না। হ্যাঁ, তো এখন দেখার কি আছে, আপনি যদি ডাক্তার, আপনি ওষুধ বিক্রি করেন, আপনি অপারেশন করেন, এখন বুঝতেছে রোগী, বুঝতেছে রোগীর যে কি ক্ষতিটা হচ্ছে। কারণ রোগীকে যদি যদি আপনি একজন আলাদা কোনো কেউ মনিটরিং করতো, যে না এখানে যে ট্রিটমেন্টটা হচ্ছে প্রপার হচ্ছে কিনা, হ্যাঁ, যে প্রপার চিকিৎসা হচ্ছে কিনা, ভালোভাবে কাজ করবে কিনা, সে সুস্থ হবে কিনা, এটা যদি চিন্তা করা হয়তো থার্ড পার্টি একজন, আপনি আপনি তাহলে যথার্থ জিনিসটা বলেছেন। এটার পিছনে অনেকটা মনে হয় আমাদের মানসিকতাও দায়ী। কারণ আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা একজনের কাছ থেকে যদি প্যাকেজ হিসেবে সব সার্ভিসটা পেয়ে যাই, মনে হয় সেটাই ভালো। কিন্তু আসলে আপনি যেটি বলেছেন, দিন শেষে কোয়ালিটিটা এনশিওর হয় না, কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যায়। তো হয়ে সেক্ষেত্রে যায়। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, যে আপনি জানেন আপনি দীর্ঘদিন যাবত আরএমজি সেক্টর নিয়ে কাজ করে থাকেন। আরএমজি সেক্টর বাংলাদেশের ইকোনমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর, এবং এই যে ফায়ার ড্রিলের যে বিষয়টি থাকে, আমরা অনেকেই এই শব্দটার সাথে পরিচিত, এই কার্যক্রমের সাথে পরিচিত, আবার হয়তো অনেকে পরিচিত নাও হতে পারে। ফায়ার ড্রিলটা যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান, সেটা হতে পারে প্রাইভেট, হতে পারে গভর্নমেন্ট, হতে পারে ফ্যাক্টরি, হতে পারে আপনার রেসিডেন্সিয়াল ভবন, যেটাই হোক না কেন, ফায়ার ড্রিলটা আসলে যদি প্রপারলি আমরা সবাই করি নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে কি আপনার কাছে কি মনে হয় যে কিছুটা হলেও অগ্নি দুর্ঘটনায় ক্ষতি রোধ করা সম্ভব কিনা? ফায়ার ডিল করলে হয় কি, ফায়ার ডিলটা তো হচ্ছে যে আপনার লোকগুলা কিভাবে ইভাকুয়েট করবে যারা থাকে লাইফ সেফটিতে, সেটা হবে। আর কিভাবে এক্সটিংগুইশার ইউজ করে সেগুলো জানা হলো। কারণ একটা প্রতিষ্ঠানে আপনি একটা বিল্ডিং আপনি আছেন, আপনি হঠাৎ আগুন লাগলো, আগুন তো প্রথম ছোট হয়, তারপর আস্তে আস্তে বড় হয়। যদি আপনি এগুলো ট্রেন আপ করতে পারেন যে কোন টাইপের ফায়ারে কোন টাইপের এক্সটিংগুইশার ইউজ করবেন, এগুলো যদি জানেন, তাহলে ফায়ারটা বড় হবে না, আর মানুষগুলো প্রপারলি বের হয়ে আসতে পারবে। ফায়ার ডিল গুলো করা উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানে, অন্তত মাসে একবার, অন্তত একবার বা 3 মাসে একবার। আপনার কথার সাথে একটু যোগ করতে চাই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ওই যে আপনি যেটি বললেন যে আগুন তো আসলে শুরুতেই বড় হয়ে যায় না, ছোট অবস্থায় থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে যায়। তো অনেক জায়গাতে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, কিন্তু যথাযথ ফায়ার ড্রিল না হওয়ার কারণে, না জানার কারণে, সেটাকে প্রপারলি কিভাবে ইউজ করতে হবে অনেকে জানে না। হুম।
তো এই জন্য ফায়ার ড্রিলটা দরকার। ফায়ার ড্রিলটা কেন দরকার, যে ফায়ার ড্রিলে কিভাবে মানুষ বের হয়ে আসবে, সিঁড়ি বেয়ে কিভাবে বের হয়ে আসবে, কিভাবে এক্সিট রুট গুলো ইউজ করবে। এখানে অনেক কিছু আছে, এক্সিট রুট আছে, কমন পাথ আছে, ট্রাভেল ডিসটেন্স, কমন পাথ অফ ট্রাভেল ডিসটেন্স। ট্রাভেল ডিসটেন্স কি জিনিস? হ্যাঁ, মানে কমন পাথ অফ ট্রাভেল ডিসটেন্স হচ্ছে যে আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি বের হইতে যে পাথটা আছে, কমন পাথ, সেটার একটা রুলস আছে, সে কতটুকু সে আসতে পারবে। আবার ট্রাভেল ডিসটেন্স, আপনি যে জায়গাটা আছেন, একটা বিল্ডিং এর কোণে আছেন, সেখান থেকে আপনার ট্রাভেল করে আসতে হবে এক্সিট পয়েন্টে। এক্সিট পয়েন্টে কতটুকু দূরত্ব হতে হবে, সেই জিনিসগুলো প্রপারলি সেখানে আইস মার্ক করে দিতে হবে। তাকে আসার জন্য ক্লিয়ার রাস্তা থাকতে হবে, কোনো অবস্টাকল থাকা যাবে না। কারণ ইন কেস অফ ফায়ার যদি আপনি আইস কমন, মানে আপনার পাথ হয় কমন পাথ আর ট্রাভেল ডিস্টেন্স, যেটাই বলেন কমন পাথ, যেটা আপনার ইউজ করি, এই কমন পাথটা যদি আমার ক্লিয়ার না থাকে, তাহলে মানুষজন আবার পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হতে পারে ইন কেস অফ ফায়ার। তো এইগুলো ফায়ার যখন হবে, এবার এরকম আমরা একটা একটি বিরতিতে যাব, আমরা ঠিক বিরতির সামনে এই মুহূর্তে টিপু ভাই আমরা আবারও আপনার সাথে কথা বলবো এই বিষয়টি নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মিলেনিয়াম টিভি এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমাদের আজকে যে আমন্ত্রিত অতিথি রয়েছেন তার সাথে এই ফায়ার সেফটি নিয়ে আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আশা করবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ মিলেনিয়াম টিভি ইউএস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ হাদি। মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে আমরা কথা বলার চেষ্টা করে থাকি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে। কথা বলার চেষ্টা করে থাকি বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সর্বোপরি রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে কথা বলার চেষ্টা করি, সর্বোপরি বাংলাদেশকে নিয়ে। মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন শুধুমাত্র মিলেনিয়াম টিভি ইউএসএতে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত 9টায় এবং ইউএসএ সময় সকাল 11টায়। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ সাপ্তাহিক নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আপনি যেটি বললেন যে ক্লিয়ার পাথ বা সেফ এক্সিট বা সিঁড়ির কথা বলেছেন, অনেক প্রতিষ্ঠানে কিন্তু আসলে এটি পাওয়া যায় এবং আমরা দেখতে পাই যখন দুর্ঘটনা ঘটে যায় তখন এই বিষয়গুলো আসলে ফাইন্ড আউট হয়, বাট তার আগে হয় না। এই সেফ এক্সিট বা ক্লিয়ার পাথ আমরা যেটি বলি না কেন, আসলে আপনার দৃষ্টিকোণ থেকে, প্রফেশনাল দৃষ্টিকোণ থেকে এটি কতটা গুরুত্বপূর্ণ এবং এটা কিভাবে 100% নিশ্চিত করা যায় বলে আপনি মনে করেন? আমাদের ফায়ার সিস্টেম, ফায়ার সেফটিতে দুইটা সিস্টেম আছে, একটা হলো অ্যাক্টিভ ফায়ার, একটা প্যাসিভ ফায়ার। তো অ্যাক্টিভ ফায়ার সেটা হচ্ছে ইকুইপমেন্ট, মেশিনারি, সেটা। আর প্যাসিভ ফায়ার হচ্ছে এই যে এক্সিট রুট, ইভাকুয়েশন প্ল্যান, স্টেয়ারকেস, ট্রাভেল পাথ, ট্রাভেল ডিস্টেন্স, এগুলাকে আমরা বলি প্যাসিভ ফায়ার। ফায়ার সেপারেশন, ফায়ার ডোর, হ্যাঁ, এগুলাকে বলি আমরা প্যাসিভ ফায়ার। তো আপনার একটা একটা প্রতিষ্ঠান, যেটা হোটেল, মোটেল, হোস্টেল, হসপিটাল, যেটাই বলেন না কেন আপনি, একটা প্রতিষ্ঠানের 80% হচ্ছে প্যাসিভ ফায়ার আর 20% হচ্ছে মাত্র অ্যাক্টিভ ফায়ার। এখন আমরা অ্যাক্টিভ ফায়ারটা নিয়ে মাথা, ওখানে টাকা পয়সার ব্যাপার আছে, ইস্যু আসে, আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড, এটা নিয়ে খুব উৎসাহিত। কিন্তু প্যাসিভ ফায়ার হচ্ছে টোটালি টেকনিক্যাল, টোটালি নলেজের ব্যাপার। যে আমি একটা স্থাপনা করব, করার পরে আমার স্টেয়ারকেসটা কিভাবে হতে হবে, স্টেয়ার উইথ কতটুকু হতে হবে, আমার স্টেয়ার কতজন লোকের জন্য কতটা সিঁড়ি হবে, তারপরে হচ্ছে যে আমার ফায়ার ডোর গুলো কোথায় কোথায় দিতে হবে, ফায়ার সেপারেশন গুলো আমি কোথায় কোথায় করব, আমার এক রুম থেকে আরেক রুমের আমার একটা স্থাপনাতে একটা স্থাপনা কত দূরত্ব হতে হবে, আমার রান্নাঘর থাকলে রান্নাঘরে কি ধরনের ফায়ার সিস্টেম করতে হবে, আমার যদি একটা ইন্ডাস্ট্রি থাকে, আমার ইউটিলিটি বিল্ডিং থেকে আমার প্রোডাকশন বিল্ডিং এর দূরত্ব কতটুকু হতে হবে, বা আমার জেনারেটর যদি থাকে, আমার ট্রান্সফার যদি থাকে, বয়লার যদি থাকে, এগুলোকে আমি কিভাবে সেপারেশন করব, কিভাবে করব, এইগুলা হলো প্যাসিভ ফায়ারের ইস্যু। যখন একজন আর্কিটেক্ট ডিজাইন করে ইনিশিয়াল লেভেলে, তাকে একজন ফায়ার এক্সপার্টকে নিয়ে এই ডিজাইনগুলো আগে কনফার্ম করা উচিত, যে আমি স্ট্যারকেস কয়টা দিব, কতজন লোক থাকবে এখানে, এটা কিভাবে মানুষ ইভাকুয়েট করবে, এক্সিট রুটগুলো প্রপারলি ক্লিয়ার রাখা, কোথায় কোথায় এক্সিট সাইন দিতে হবে, কোথায় কোথায় আমার ডিরেকশন সাইনেজ দিতে হবে। আপনি জানেন, আমার কিছুদিন আমি কয়েকটা হসপিটাল কয়েকদিন আমি ব্যক্তিগতভাবে আমি ভিজিট, মানে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য গিয়ে, মানে ডাক্তার দেখানোর জন্য গিয়েছি। আমি প্রত্যেকটা হসপিটাল, নামই দামি নাম বলবো না আমি, দুঃখের বিষয়, তারা সন্ধ্যার পরে স্টেয়ারকেসে ব্লক করে রাখতেছে। কারণ আগুন লাগলে তাহলে সে কিভাবে বের হবে?
তারপরে ফায়ার ডোরে মর্টগেজ তালা লাগিয়ে রাখছে। ফায়ার ডোর হচ্ছে কি, আপনি সিঙ্গেলটা আছে, বাইরেতে লোকজন বের হবেন, আপনি তালা সার্ভিস সিস্টেম করে রাখছেন। তো এই ডোর দিয়ে লাভ কি? সিঁড়ি আছে, সিঁড়িটা আপনি ব্লক করে রাখতেছেন, আগুন লাগে লোকের নামবে কেমনে? মানে আমি আপনাকে বললাম টপ মোস্ট বাংলাদেশে কয়েকটা হসপিটাল মধ্যে একটা হসপিটাল। একটু আপনার সাথে যোগ করতে চাই, বেইলি রোডে কিন্তু ঠিক এই ঘটনাটাই ঘটেছে। সিঁড়ি কিন্তু পুরো ব্লক ছিল এই বিষয়গুলো নিয়ে। হুম, হ্যাঁ, বেল রোডে কি হয়েছে? বেল রোডে যে সিঁড়িটা ছিল সেই সিঁড়িটা টোটালি কাজ করা হতো না লোকজনের জন্য। কখনো ফায়ার ডিল তো হয় নাই। এই সিঁড়িটা কি হয়েছিল? এটা স্টেশন হয়েছে, গ্যাস সিলিন্ডার স্টেশন হয়েছে। মানুষগুলো লিফটে ওঠানামা করতো, আর সিঁড়িটা হচ্ছে স্টোরেজ এবং গ্যাস সিলিন্ডারের স্টোরেজ। তাতে কি হলো, যখন ফায়ার হলো, ফায়ার হওয়ার পরে স্টেয়ার ব্লক হয়ে গেল, এবং সিলিন্ডার থাকার কারণে সিলিন্ডারে যে হোস পাইপটা আছে, হোস পাইপটা গলে গ্যাস বেরোতে থাকলো। আর গ্যাস বের হওয়ার কারণে পুরো গ্যাসময় হয়ে গেছে, আর আগুনটা খুব দ্রুত ছড়াই গেল। আর যদি এটা একটা এই ইয়েগুলো হোস বক্স গুলো, সরি, স্ট্যাকেস যদি ক্লিয়ার থাকতো, আর সিলিন্ডার গুলো যদি একটা স্টেশন করে স্টেশনের মধ্যে রাখতো, হ্যাঁ, এবং এখানে প্লাস্টিকের হোস ইউজ না করে যদি এটাকে আপনার ইয়ে সিস্টেম করতো, যে এমএস সিস্টেম পাইপ করতো, আর যদি গ্যাস রেগুলেটরের যদি এরকম ডিভাইস ইউজ করা হতো যে মানে যখন এটা ডিসকানেক্ট হয়ে যাবে সোলার থেকে, সাথে সাথে যেন এটা আপনার ইয়ে হয়ে যায়, গ্যাসটা যেন স্টপ হয়ে যায়, গ্যাস যেন ডেলিভারি বন্ধ হয়ে যায়, তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। তো বেলে আগুন লাগার এই যে একমাত্র কারণ হচ্ছে প্রত্যেকটা সরি সিঁড়িতে প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার ছিল। এখানে অনেক গ্যাস সিলিন্ডার ছিল, তার মানে ছোট গ্যাস সিলিন্ডার ছিল না, এগুলো বড় বড় গ্যাস সিলিন্ডার। এক একটা গ্যাস সিলিন্ডার ধরেন 45 কেজি বা 150 কেজি এর উপরে ছিল। তো এই প্রত্যেকটা গ্যাস সিলিন্ডারে প্রচুর গ্যাস ছিল, এবং আগুন লাগার কারণে প্লাস্টিক গলে গেল, গ্যাস সাপ্লাই হতে লাগলো সিলিন্ডার থেকে, আর সারা এলাকা গ্যাস পরিপূর্ণ হয়ে গেল। গ্যাস পাইলে আগুন কি করবে? আগুন তো দ্রুত ছড়াবে। এটাই হয়েছে। আর মানুষজনগুলো সিঁড়ি থেকে উল্টা মানুষগুলো কাবাব হয়ে গেল। না, এবং আরেকটি বিষয় লক্ষণীয়, আপনি 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 নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে এই যে অগ্নি দুর্ঘটনাগুলো ঘটে, ঠিক যখন ঘটে যায় তখন আমরা বিভিন্ন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে নানা কথা বলতে শুনি, যেটা প্ল্যান ওয়াই ছিল না। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যে বিষয়টা বা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে বিষয়টা, যে পরবর্তীতে কিন্তু আসলে কাউকে সেইভাবে শাস্তির আওতায় আনা হয় না, বা তাকে শাস্তি খুব একটা পেতে হয় না। আপনি সাম্প্রতিক সময় যেটা দেখলাম বেইলি রোডে এতগুলো জীবন্ত মানুষ পুড়ে মারা গেল, বাট খুব যে বেশি শাস্তির আওতায় তাদেরকে আনা হয়েছে বিশেষ সেগুলো দেখিনি। তো এই যে অগ্নি দুর্ঘটনার পরে শাস্তির বিষয়টাকে এড়িয়ে যাওয়া বা এটাকে হালকা করে দেখা, এটা আসলে এই ক্ষেত্রে কার দায়বদ্ধতা বলে আপনি মনে করেন আপনার জায়গা থেকে? এখন দেখেন, যেগুলো অগ্নি ঘটনা ঘটছে এগুলো তো অবশ্যই সবাইকে শাস্তির আওতায় আনা উচিত ছিল। তাদেরকে তাদের যদি মানে এমন মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত ছিল, যেটা দেখে যেন অন্যরা ভয় পেত, যে না, আমার কোনো বিল্ডিং বা আমার কোনো স্থাপনা বা আমার কোনো প্রতিষ্ঠান যেন আর এইভাবে না হয়। হ্যাঁ, আমার আমার প্রতিষ্ঠান করার জন্য আমি প্রপারলি রুলস রেগুলেশন গভর্নমেন্টের মেনে আমি করব। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে সেখানে হতো। এখন আমাদের এই শাস্তিগুলো তো দৃষ্টান্তমূলক হয় না, এগুলো হয় খুবই সহনীয় মাত্রা হয়, করার পরে এগুলো দামাচাপা পড়ে যায়, এই জন্য বাকিরাও কাজ করে না। তো আপনি যেটা বললেন যে এই জায়গাটা থেকে আমাদের ফোকাস করতে হবে, যে ভুলগুলো ইনসিডেন্ট গুলো ঘটে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই শাস্তি দেখে যেন অন্যরা ভয় পায়, অন্যরা যেন মানে শিক্ষা নেয়, যে আমার এই প্রতিষ্ঠানে এই দুর্ঘটনার কারণে তাদের এই শাস্তি, এই জরিমানা দেওয়া হয়েছে, আমি যদি ভুল করি, একই ভুল করি, তাহলে আমার প্রতিষ্ঠান যদি কোনো দুর্ঘটনায় ঘটে, খোদা না কাজ করুক, তাহলে আমাকেও এই শাস্তি ভোগ করতে হবে। তাহলে এই ভীতি যদি তার মধ্যে জাগ্রত হয়, সে কখনো খারাপ কাজ মানে কখনো সে অবহেলা করবে না তার প্রতি, এই সিস্টেমের প্রতি, এই রুলস রেগুলেশনের প্রতি। আরেকটি বিষয় খুবই লক্ষণীয়, আপনি নিজেও হয়তো খেয়াল করে থাকবেন, বিশেষ করে এই ঢাকা শহরে, যে একই বিল্ডিং এ আপনার আবাসিক স্থাপনা রয়েছে, ফ্যামিলি রয়েছে, একই বিল্ডিং এ কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের শাখা রয়েছে, একই বিল্ডিং এ আপনার রেস্টুরেন্ট রয়েছে, বা কোনো কোনো বিল্ডিং একেবারে টপ টু বটম, অর্থাৎ সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে টপ ফ্লোর পর্যন্ত শুধুই রেস্টুরেন্ট। এই যে বিশৃঙ্খলা একটা বিষয়, বা এই বিষয় একই বিল্ডিং এ আবাসিক, একই বিল্ডিং এ রেস্টুরেন্ট, একই বিল্ডিং এ আর্থিক প্রতিষ্ঠান বা বিভিন্ন কোম্পানি রয়েছে, আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আসলে কিভাবে সেগ্রিগেট করা উচিত বলে আহ আসলে এটা বিশ্বের অনেক দেশেই আছে, কিন্তু জিনিসগুলো হচ্ছে যে আমাদের দেশেও এগুলো আছে, যে
এগুলো এগুলোর জন্য রুলসও আছে যে দেওয়া যায়, কিছু লিমিটেশন আছে বিভিন্ন জায়গায়, কিন্তু এগুলোতে আপনাকে করতে হলে ওই রুলস ফায়ার কি ফায়ার সেফটি মেজার নিতে হবে আপনাকে, সেগুলোকে আপনাকে কি পদক্ষেপ নিতে হবে সেগুলো যদি প্রপারলি করেন তাহলে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি যে না না নেয় তাহলে ওই আপনার রেস্টুরেন্ট আলাদা থাকবে, রেসিডেন্সিয়াল আলাদা থাকবে, হসপিটাল আলাদা থাকবে, এভাবে করাই বেটার। হুম। তো বহির্বিশ্বে অনেক জায়গায় আছে যে মিক্স অকুপেন্সি বলে, এটাকে মিক্স অকুপেন্সি অনেক জায়গায় আছে। তাহলে মিক্স অকুপেন্সি করলে মিক্স অকুপেন্সির জন্য কি রুলস রেগুলেশন নিতে হবে অ্যাজ পার কোড, ওগুলো ওরা এস্টাবলিশড করে ওদের বিল্ডিং এ। বাংলাদেশে তো করে না, সেই জন্য বাংলাদেশে দুর্ঘটনাগুলো ঘটে। না, সেটি বলেছেন। আমার কাছে মনে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে আন্তরিকতার অভাব হচ্ছে, এবং আপনি যেটি বলেন জানেন, এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিএনবিসি নামে যে একটা বিধি আছে এটা অনেকেই কিন্তু জানতোই না, যেটি সেই 2006 সাল পরবর্তী 2017-তে এটি কিন্তু অ্যামেন্ডমেন্টও হয়েছে, বাট অনেকেই জানতো না। এবং আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন যে ইকুইপমেন্ট, যে প্রপার ইকুইপমেন্ট, কোয়ালিটি সম্পন্ন ইকুইপমেন্ট, আসলে এই কোয়ালিটি সম্পন্ন ইকুইপমেন্ট যদি আমরা এনশিওর করতে চাই, সেক্ষেত্রে আসলে আমাদেরকে কি বিবেচনা করা উচিত, বা কোন সোর্স থেকে আমরা এই ইকুইপমেন্ট গুলা কালেক্ট করতে পারি, আপনার অভিজ্ঞতা বলতে? এই ইকুইপমেন্ট গুলো নিতে হলে আপনাকে বিভিন্ন থার্ড পার্টি সার্টিফিকেশন আছে, লিস্টেড প্রোডাক্ট, নন লিস্টেড প্রোডাক্ট বলি আমরা। লিস্টেড প্রোডাক্ট যেগুলো সার্টিফিকেশন আছে, এগুলো বিভিন্ন কোম্পানি আছে, প্রতিষ্ঠান আছে, ল্যাবরেটরি আছে, ল্যাবরেটরি থেকে সার্টিফিকেশন দেওয়া হয় এগুলো। এই সার্টিফিকেশন যে প্রোডাক্টগুলোর আছে সেগুলোকে আমরা লিস্টেড প্রোডাক্ট বলি। এই প্রোডাক্টগুলো আসলে ফায়ারের জন্য ইনস্টল করা উচিত। আর যেগুলো নন লিস্টেড প্রোডাক্ট সেগুলো প্রচুর নকল হয়। হ্যাঁ, নকল হয়, সেগুলো কোনো সার্টিফিকেশন থাকে না, ল্যাবরেটরি টেস্ট থাকে না, সেগুলোর জন্য লাইবিলিটি থাকে না। সে কারণে হয় কি, এই প্রোডাক্টগুলো 2 নাম্বার হয়, নকল হয়। এই নকল প্রোডাক্টের কারণে আপনার যখন ইনকেস ফায়ারে এটা প্রপার কাজ করবে না। সেই জন্য আপনাকে লিস্টেড প্রোডাক্ট নিতে হবে। লিস্টেড প্রোডাক্ট যদিও একটু কস্টলি, সেই জন্য বিভিন্ন সার্টিফিকেশন বডি আছে, কোনোটা দাম কম, কোনোটা বেশি। আপনার বাজেটের মধ্যে যেটা ভালো ইফেক্টিভ মনে হবে আপনাকে, সেটা নেওয়া উচিত। আর সেফটি কোনো সীমা নাই। আপনি সেফটির জন্য যত ভালোভাবে আপনি নিজের প্রতিষ্ঠানকে আপনি ভালো দামি বা ভালো লিস্টেড প্রোডাক্ট আপনি কি ইনস্টল করবেন, তত আপনার জন্য ভালো। তো এখন সমর্থর ব্যাপার আছে। হ্যাঁ, একটা ব্যক্তি বিশেষ বা তার প্রতিষ্ঠানের আয় বুঝে তাকে ব্যয় করতে হবে। তাই বলে যে একবারে আপনি নকল জিনিস এনে লাগাবেন, তা ঠিক না। আপনাকে অন্তত মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে লিস্টেড প্রোডাক্ট লাগানো আমার মনে হয় উচিত। এবং আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আপনি জানেন যে ইতিমধ্যে সারা পৃথিবীতে যে পরিমাণ গ্রিন ফ্যাক্টরি রয়েছে, তার মোস্ট অফ দ্য গ্রিন ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে। এবং বাংলাদেশে যে পরিমাণ গ্রিন ফ্যাক্টরি বর্তমানে, সারা পৃথিবীতে কিন্তু এত গ্রিন ফ্যাক্টরি নাই। এবং আমরা বলতেই পারি যে বাংলাদেশে কিন্তু এখন ফায়ার সেফটি নিয়ে কাজ করার ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেছে। তো কেউ যদি ফায়ার সেফটি নিয়ে পড়াশোনা করতে চায় আসলে, বা ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় ফায়ার সেফটি কনসালটেন্ট হিসেবে, ঠিক আপনার মতো, আসলে তাকে কিভাবে শুরু করা উচিত, বা বাংলাদেশে সেই অপরচুনিটি বা বাংলাদেশে সেই ধরনের ইনস্টিটিউট আছে কিনা? বাংলাদেশে ওই ওই লেভেল ইনস্টিটিউশন এখন পর্যন্ত হয়ে ওঠে নাই। বাংলাদেশে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স একটা একটা ট্রেনিং ইনস্টিটিউশন আছে, ওরা ওখান থেকে কিছু বেসিক জিনিসগুলো ওরা কোর্স করায়। আবার আরেকটা হয় মনে হয় ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে মনে হয় এরা একটা কোর্স করায় থাকে, আমি যতটুকু জানি। তো এটাতে একবারে যে অনেক কিছু শেখানো হয় তা না, এখান থেকে অন্তত বেসিক জিনিসটা জানতে পারে, ফায়ার কেমিস্ট্রি বা এগুলো জানতে পারে তারা। আর আমরা যেটা কাজ করি, যেটা হচ্ছে ফায়ারে, যে আমাদের যেটা হচ্ছে, আমরা ইন্টারন্যাশনাল অনেকগুলো কোর্স করেছি। আমি ব্যক্তিগতভাবে আমি সিএফপিএস সার্টিফাইড ফায়ার প্রোটেকশন স্পেশালিস্ট এনএপিএ থেকে করা, তারপরে ওসা থেকে আমার অনেকগুলো কোর্স করা, ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে আমার অনেকগুলো কোর্স করা। আবার আমার যেটা আপনি বলছিলেন এর আগে, যে আমি অ্যাকর্ডে ছিলাম, অ্যাকর্ডে থাকা অবস্থা প্রায় 5000 ফ্যাক্টরি ইন্সপেকশন করার সুযোগ হয়েছে। আমরা বাইরের সাথে আমরা কাজ করেছি, বাইরের ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করেছি, হ্যাঁ, যাদের অনেক অভিজ্ঞতা আছে। প্রায় অনেক প্রতিষ্ঠানের সাথে আমরা বাইরের প্রতিষ্ঠানের সাথে কাজ করছিলাম অ্যাকর্ডের শুরুর দিক থেকে। তাদের ওইসব প্রতিষ্ঠান, ওইসব ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা ছিল প্রায় আপনার 40 বছর 50 বছরের অভিজ্ঞতা তাদের ছিল। তো আমরা লাকি যে আমরা যারা অ্যাকর্ডে জব করেছি, আমরা অন্তত তাদের কাছ থেকে অনেক নলেজ আমরা নিতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। এবং আমাদের সুযোগ হয়েছে যে অনেক ফ্যাক্টরিকে নিয়ে ঘাটাঘাটি করা, কাজ করা। এই জন্য আমরা বাস্তবেও অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। খোদা তাআলার কাছে অশেষ মেহেরবানি, খোদা তাআলার অশেষ মেহেরবানি। এবং নিজেও স্টাডি করেছি, নিজেও কিছু সার্টিফিকেশন কোর্স করেছি, প্রফেশনাল কোর্স করেছি। তো
তো এই কারণে আমাদের যারা অ্যাকর্ডে যারা কাজ করছে, আমি অন্তত বলবো তারা অন্তত ফায়ার নিয়ে অনেক এক্সপার্ট আর অনেক বুঝে। বাইরে যারা কাজ করতেছে, যারা কাজ করতে করতে নিজেকে দাবি করে যে তারা কনসালটেন্ট বা তারা অভিজ্ঞ, তো এখানে আমি মনে করব যে এই অ্যাকর্ডের বা আরএসসি এরা যে অভিজ্ঞতা আছে, বাইরে যারা কাজ করে তাদের অভিজ্ঞতা অনেক তফাৎ আছে। হ্যাঁ, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। তো আরেকটা জিনিস আমরা বলবো, আমরাও যে অনেক কিছু জানি তা না, আমরাও অনেক পিছিয়ে আছি। কারণ আমি এই যে স্প্রিংলার কথা বলি, অটোমেটিক ফায়ার প্রোটেকশন সিস্টেম, এটা পৃথিবীতে কাজ শুরু করছে 1800 সালে। 1800 কত ডেটটা আমার মনে নাই, 1800 সাল থেকে। আর আমরা বাংলাদেশিরা স্প্রিংলার প্রোভাইড করা শুরু করছি মানে মার্চ আকারে, সেটা হচ্ছে যে মার্চ আকারে আমরা করছি কখন, যখন অ্যাকর্ড অ্যালায়েন্স আসলো, তখন 2013 বা 14 দিকে, 13 লাস্ট 14 থেকে আমরা কিন্তু এই যে স্ট্যান্ডার্ড ফায়ার ডিটেকশন সিস্টেম, ফায়ার প্রোটেকশন সিস্টেম, অত্যাধুনিক সিস্টেমগুলোর সাথে আমরা ইন্ট্রোডিউস হয়েছি। এখনো আমাদের আরএনজি সেক্টর যতটা রিচ, আপনি বললেন যে আমাদের বাংলাদেশে কত গ্রিন ফ্যাক্টরি, প্রচুর গ্রিন ফ্যাক্টরি আছে, এবং আরএনজি সেক্টরটা আমি বলবো সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা অনেক রিচ, এবং আমরা এখানে ফায়ার প্রোটেকশন ডিটেকশন সিস্টেম, অ্যাক্টিভ ফায়ার, প্যাসিভ ফায়ার যাই বলেন না কেন, এখান থেকে আমরা সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা কিন্তু খুব এগিয়ে আছি। আমি বলবো নাম্বার ওয়ান। ডেফিনেটলি, এবং আরএমজি সেক্টরে কিন্তু উল্লেখযোগ্য একটা পার্সেন্টেজ এই ফায়ার সেফটি পারপাসে শুধু খরচ করে থাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। না, বললাম যে আপনি আপনি নিঃসন্দেহে সঠিক কথাই বলেছেন যে বাংলাদেশের আরএনজি সেক্টর কিন্তু এখন অনেক ডেভেলপ এই ফায়ার সেফটির ক্ষেত্রে, এবং তারা কিন্তু রাইট। একটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করে থাকে শুধু এই ফায়ার সেফটি পারপাসে। হ্যাঁ, কিন্তু আমাদের হেভি ইন্ডাস্ট্রি, হসপিটাল, মোটেল, আবার সরকারি প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারে একদম 0%। এই জায়গাটা পুরোই অবহেলা রয়েছে। হ্যাঁ, আমরা কাজ অবশ্যই একেবারেই কাজ হচ্ছে, এখানে কাজ করতেছে, কাজটা করতেছে। আমি 0% একটা লিস্টে, আপনি হয়তো অনেকে বলবেন 0% আমি কেন বললাম, আমার তো ফায়ার আছে, আমার তো ফায়ার পাম্প আছে, কিন্তু আমি 0% বলছি ইফেক্টিভনেস এর মধ্যে কনসিডারেশন করে। আপনি যে ডিজাইনটা করছেন, আপনি যে প্রোডাক্টগুলো দিয়েছেন, প্রোডাক্টগুলো আসলে প্রপার ইনস্টলেশন হয় নাই, প্রপার ডিজাইন হয় নাই। আপনার যেখানে পাম্পের ক্যাপাসিটি থাকা দরকার 1250, সেখানে আপনি 500 জিপিএম পাম্প দিয়েছেন, তাহলে সে তুলনায় আপনি 0%, আমি সেই হিসাবে 0% বলতেছি। যে সেই হিসাবে আমাদের সরকারি যত প্রতিষ্ঠান আছে, আরএনজি ছাড়া বেসরকারি, সরকারি, হ্যাঁ, যত প্রতিষ্ঠান আছে, শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছাড়া, এখানে আমরা অনেক পিছাই আছি। না, আপনি যথার্থই বলেছেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই সর্বশেষ, যে আমরা জানি ফায়ার পেইন্ট নামে একটি বিষয় রয়েছে। আসলে ফায়ার পেইন্টটা অগ্নি দুর্ঘটনা রোধে কতটা কার্যকরী, এবং আসলে কোন ধরনের ভবনের ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে আসলে ফায়ার পেইন্ট বেশি কার্যকরী বলে আপনি মনে করেন? আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন হয় দুই ধরনের, একটা হচ্ছে রেটেড বিল্ডিং, আছে নন রেটেড বিল্ডিং। রেটেড বিল্ডিং হচ্ছে যেগুলো আমরা ব্রিক দিয়ে করি, আরসিসি দিয়ে করি, এগুলো রেটেড বিল্ডিং বলি আমরা। রেটেড বিল্ডিং হচ্ছে যে এটা যদি আপনার ব্রিকের হয়, সেগুলো মোটামুটি রেটেড, সেগুলো আগুনের প্রতিরোধক, মোটামুটি ভালো প্রতিরোধক, অন্তত আগুন লাগলে বিল্ডিং 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 প্রোটেক্ট করতে পারে, হ্যাঁ, ক্লপস হয় কম। হ্যাঁ, আর নন রেটেড বিল্ডিং হলো স্টিল স্ট্রাকচার বিল্ডিং, যেগুলো সেগুলো নন রেটেড বিল্ডিং। আপনি আপাত দৃষ্টিতে আপনি মনে করবেন আমি লোহা দিয়ে বাড়ি বানাইছি, আমার বাড়ি মনে হয় স্ট্রং, কিন্তু আগুনের কাছে লোহা নাজুক, খুবই নাজুক, খুবই দুর্বল, বুঝছেন। আপনি যখন ফায়ার হয়, এই নন রেটেড বিল্ডিং গুলো পাউরুটির মতো উড়ে যায়, বুঝছেন। তো এই বিল্ডিং গুলো বলা হয়েছে, আমাদের কোডে বলা আছে যে বিএনবিসিতে বলা আছে, যদি তুমি মাল্টি স্টেট মানে একতলার অধিক দোতলা যদি যাও, তুমি অবশ্যই তোমাকে রেটেড বিল্ডিং করতে হবে। সিঙ্গেল স্টেট বিল্ডিং তুমি নন রেটেড করো, কোনো সমস্যা নাই, বাট তুমি যদি এক এক একের অধিক ফ্লোর করো তুমি, হ্যাঁ, তাহলে তোমাকে অবশ্যই রেটেড বিল্ডিং করতে হবে। তো রেটেড যদি স্টিল স্ট্রাকচার আপনি করতে পারবেন, আপনাকে নিষেধ করে নাই, কিন্তু সেটাকে রেটেড করতে হবে, সেটাকে রেট করতে হবে ফায়ার রেটেড পেইন্ট দ্বারা। এখন আপনি রেটেড বিল্ডিং, আপনি স্টিল স্ট্রাকচার করলেন কিন্তু ফায়ার রেটেড পেইন্ট করেন নাই, সেটা নন রেটেড বিল্ডিং হবে, সেটা রেটেড বিল্ডিং হবে না। তো আপনি যদি স্টিল স্ট্রাকচার বিল্ডিং করেন, অবশ্যই আপনাকে রেটেড কি বলে ফায়ার রেটেড পেইন্ট দিয়ে পেইন্টিং করতে হবে, বা এটাকে আপনার প্রপার ডিজাইন করতে হবে। আপনাকে এই 2 আওয়ার ফায়ার রেটেড বা 3 আওয়ার ফায়ার রেটেড করতে হবে। সেই জন্য আপনি যে
যে পেইন্টটা ইউজ করবেন সেই পেইন্টটাকে ল্যাব সার্টিফিকেশন থাকতে হবে যে এটা 2 ঘন্টা এটা সাস্টেইন করবে, 3 ঘন্টা সাস্টেইন করবে। এই সার্টিফিকেশনগুলো দেখে প্রোডাক্টটা নিয়ে আপনাকে বিল্ডিংয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, তারপরে আপনি বিল্ডিং রেটেড হবে। আর যেগুলো ব্রিক্স ওয়াল সেগুলো অটোমেটিকলি রেটেড হয়ে যায়। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব এমএন রশিদ টিপু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মিলেনিয়াম টিভি এর নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠান। আজকে আমরা কথা বলার চেষ্টা করছিলাম ফায়ার সেফটি নিয়ে এবং অগ্নি দুর্ঘটনার কারণে কেন ঘটে এবং অগ্নি দুর্ঘটনার কারণে যে সমস্ত ক্ষতি হয় সেই ক্ষতিকে কিভাবে আমরা কমিয়ে আনতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন আমাদের সাথে যিনি দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য সেই অভিজ্ঞ মানুষ এমএন রশিদ টিপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিলেনিয়াম টিভি এর পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য, আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য। সুপ্রিয় দর্শক, সময় স্বল্পতার কারণে আজকে আমাদেরকে বিদায় বলতে হবে, সময় হলো চলে যাবার আগে বিনীত অনুরোধ রাখতে চাই প্রত্যেকটি মানুষের কাছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন যে অগ্নি দুর্ঘটনা রোধে আমরা সকলেই সচেতন হই, আমরা বিষয়টিকে নেগলেক্ট না করি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এবং প্রতি বছর শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এই অগ্নি দুর্ঘটনার কারণে অনেক অর্থের অপচয় হয়, অনেক সম্পদের অপচয় হয়, অনেক মানুষের প্রাণহানি হয়। আমরা চাইলেই কিছুটা হলেও সেই ক্ষতিগুলো আমরা কমাতে পারি যদি আমরা সচেতন হই, যদি আমরা প্রপার প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ মানুষকে দ্বারা এই ফায়ার সেফটি ডিজাইনগুলো করে থাকি এবং প্রপার ইকুইপমেন্ট যদি আমরা ইনস্টল করে থাকি। তো সেই প্রত্যাশায় সকলেই ভালো থাকবেন। আবারও দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।